আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই এই চরম দুর্যোগের ভিতরেও ভালো আছেন। আর আমাদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, আমাদের সদাশয় সরকার অনলাইন ক্লাস চালু করেছেন। আজকে আমি তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠের ৬ষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র, নাগরিকতা ও আইন বিষয়ের নাগরিকতা বিষয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারবো সেটা হচ্ছে নাগরিকের ধারণা, নাগরিক কি এবং কে, সেই ধারণাটা আমরা ব্যাখ্যা করতে পারবো। দ্বিতীয়ত, বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য ব্যাখ্যা করতে পারবো এবং নাগরিক হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হব। তো আগেই আমরা আসি নাগরিক কে এবং কাকে বলে। আমরা জানি রাষ্ট্র গঠনের 4টি উপাদান। একটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে আসে জনসমষ্টি, এরপরে সরকার এবং সার্বভৌমত্ব। তো রাষ্ট্রের সবচেয়ে 4টি উপাদানের কোনোটাতেই বাদ দেওয়া যাবে না। তবে জনগণ হচ্ছে রাষ্ট্র গঠনের অন্যতম পূর্বশর্ত, বা যাকে আমরা বলি জনগণ বা জনসমষ্টি। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন তার রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয়, সেই জনগণগুলো নাগরিক হিসেবে বিবেচিত হয়। গ্রিক দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্রের কার্যে যারা সক্রিয় এবং সরাসরিভাবে অংশগ্রহণ করে এবং স্থায়ীভাবে বসবাস করে তারাই নাগরিক। কিন্তু অ্যারিস্টটল যখন এই সংজ্ঞাটি দিয়েছেন তখন সারা পৃথিবীতে ছিল ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র। সেখানে সকলেই সরাসরি শাসন কার্যে এবং রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করত। সেখানে দাস এবং নারীদের কোনো নাগরিকত্ব ছিল না। কিন্তু আধুনিক সভ্যতায়, আধুনিক কালে রাষ্ট্রের পরিধি বেড়েছে, জনসমষ্টি বেড়েছে, রাষ্ট্রের কাজ বেড়েছে, সেই জন্য নাগরিকতার সংজ্ঞাও পাল্টে গেছে। এখন রাষ্ট্রবিজ্ঞানীদের শর্ত মোতাবেক যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা হচ্ছে একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী জনগোষ্ঠী যারা দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকে, জনগণের দেশের প্রতি অনুগত থাকে, দেশের উন্নয়নে আত্মনিয়োগ করে এবং সুনাগরিক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে, তাকেই নাগরিক বলা হয়। নাগরিক শব্দটি কোত্থেকে এলো? নাগরিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিটিজেন, CITIZEN, সিটিজেন। সিটিজেন শব্দটা এসছে সিভিক্স নামক শব্দটি থেকে। নগরে বসবাস করে অধিবাসীদেরকে সাধারণত সিটিজেন বলতে নগরে বসবাসকারী জনগোষ্ঠীকেই বোঝায়। কিন্তু এখন তো আর সেই নগর রাষ্ট্র নেই। একসময় স্পার্টা, গ্রিসে যে ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র ছিল, এখনও জানা যায় সুইজারল্যান্ডের পার্শ্ববর্তী অঞ্চলে 2-1টি ক্ষুদ্র রাষ্ট্র এখনও অবস্থান করছে। তো যারা গ্রিক নগর রাষ্ট্রে যারা সরাসরি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো। সবাই এই কাজে কিন্তু অংশগ্রহণ করতে পারত না। বর্তমানে নগর রাষ্ট্রের স্থানে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রের পরিধি বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, জনসমষ্টি বেড়েছে, কার্যপরিধি বেড়েছে, রাষ্ট্রের সীমারেখা পাল্টে গেছে। সুতরাং এখন আর সেই সংজ্ঞায় রাষ্ট্রকে সংজ্ঞায়িত করা যায় না। আধুনিক রাষ্ট্রসমূহের আয়তন অনেক বড়, জনসংখ্যাও বেশি। যেমন আমরা যদি বলি ভারতের নাগরিক, সেখানে প্রায় 100 কোটির উপরে নাগরিক রয়েছে। এখন 100 কোটি লোক একসঙ্গে রাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না। কিংবা ব্রিটেনের, কিংবা কানাডার, কিংবা আমেরিকা, জাপান, সারা পৃথিবীতে যে নাগরিক জনগোষ্ঠী রয়েছে, রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রে এখন সেইখান থেকে নাগরিক কারা? সেখানে একটা দেশে, আমাদের দেশে
আমরা বাংলাদেশিরা আছি, কিংবা আমাদের বাংলাদেশিরাও আমাদের মধ্যপ্রাচ্যে যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, ইংল্যান্ড, ইতালি, জাপান, ফ্রান্স, সারা বিশ্বে আর্জেন্টিনা, ব্রাজিল, সব দেশেই বাঙালিরা ছড়িয়ে ছিটে রয়েছে। তাই বলে তারা কি সেই দেশের নাগরিক? আসলে তারা সেই দেশের নাগরিক নন। যারা আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন, আমাদের দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন এবং আমাদের দেশ থেকেই যারা আমাদের দেশের পাসপোর্ট গ্রহণ করে অন্য দেশে থাকছেন, তারা অভিবাসী, তারা কিন্তু ওই দেশের নাগরিক নয়। সৌদি আরবে যারা কাজ করছেন শ্রমিক হিসেবে, আমাদের দেশের জন্য পরিশ্রম করে কাজ করে অনেক অর্থ, সিঙ্গাপুরে যারা কাজ করেন, অনেকেই আমাদের দেশ থেকে বিদেশে গিয়েছেন, সেখানে তারা কাজ করে আমাদের দেশের জন্য অর্থ উপার্জন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন, তারা কিন্তু আমাদের দেশের নাগরিক। আর ওই দেশে যারা স্থায়ী বসবাস করেন, যারা ওই দেশের রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করেন, যেমন নির্বাচনের সময় ভোট দিতে পারেন, রাষ্ট্রের প্রতি আয়কর দিয়ে থাকেন, রাষ্ট্রের ওই দেশে জায়গা জমি কিনেছেন, ওই দেশের কাজকর্ম করে ওই দেশের উন্নয়নে কাজ করেন, তারাই ওই দেশের নাগরিক। আমাদের দেশেও একই অবস্থা। আমাদের দেশেও যারা এই দেশে আছেন, আবার ভিনদেশি আমাদের দেশেও অনেক দেশের লোক রয়েছে, যেমন ফুটবল খেলার সময় বিভিন্ন দেশের লোক আমাদের দেশে আসে, আমাদের গার্মেন্টস সেক্টরে অনেক বিদেশিরা কাজ করেন, তারা কিন্তু আমাদের দেশের নাগরিক নন, তারা এই দেশের অভিবাসী। তারা এই দেশে বসবাস করছেন, এই দেশে কাজ করছেন, এই দেশ থেকে তারা অর্থ উপার্জন করছেন কার্যক্ষেত্র, কিংবা আমাদের পদ্মা সেতুতে চীনারা যে কাজ করছেন, তারা কিন্তু আমাদের দেশের নাগরিক নন। তাহলে নাগরিক হচ্ছে সেই জনসমষ্টি যারা একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের সকল নিয়মকানুন। তাহলে কি হলো? রাষ্ট্রে কি করবে? নাগরিক হচ্ছে সেই ব্যক্তি যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। হ্যাঁ, নির্বাচন করেন বা নির্বাচনে ভোট দেন, আয়কর দেন, রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করেন। সরকারের প্রতি অনুগত প্রকাশ করেন। রাষ্ট্রের আইন কানুন, রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করেন, সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন, আর কি করেন? আরও হচ্ছে নিয়মিত আয়কর দেন, রাষ্ট্রের উন্নয়নে কাজ করেন। এগুলো হচ্ছে একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। আবার রাষ্ট্র থেকে এই নাগরিকরা আবার কী করেন? রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ সুবিধা ভোগ করেন। রাষ্ট্রপতির সুযোগ সুবিধাগুলো কি কি হতে পারে? এটা হচ্ছে যে তিনি
মানুষের যে মৌলিক 5টি চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টি মৌলিক সুযোগও তিনি রাষ্ট্র থেকে ভোগ করেন। শিক্ষার সুযোগ আমরা জানি, এই যে আজকে আমরা শিক্ষা দিচ্ছি, লেখাপড়া শেখানোর জন্য কাজ করছি, এটা রাষ্ট্র একজন নাগরিকের জন্য ব্যবস্থা করেছে। কি করেছেন? শিক্ষা, খাদ্য, রাষ্ট্রের খাদ্য চাহিদা মেটানোর দায়িত্ব রাষ্ট্রের। যত জনগণের যত খাদ্য লাগবে তাদের চাহিদা মোতাবেক খাদ্য সরবরাহ করা রাষ্ট্রের কাজ। যদিও সেটা আমরা কিনে খাই, কিন্তু সেটা রাষ্ট্রই সেটা আয়োজন করে। সেটা কৃষিক্ষেত উৎপাদন করে হোক, বিদেশ থেকে আমদানি করে হোক, কিংবা উৎপাদন এবং আমদানি নির্ভরতার মাধ্যমেই এই খাদ্য সংকটটা মিশানো হয়ে থাকে। বস্ত্র, সেখানে আমাদের মিল কারখানা ইন্ডাস্ট্রি আছে, সেখানে বস্ত্র উৎপাদন হয়। জায়গা জমি, বাসস্থানের জন্য ঘর বাড়ি নির্মাণ করার জন্য যে সকল উপাদান লাগে সব কিছু রাষ্ট্র থেকে আমরা করতে পারি, এবং আমার জায়গা আমি কিনতে পারি, যে কোনো জায়গায় আমি আমার বসবাসের জন্য জায়গা নির্বাচন করতে পারি। তাহলে চিকিৎসা, হাসপাতাল, আমাদের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন হাসপাতাল রয়েছে, ক্লিনিক রয়েছে, সেখান থেকে আমরা চিকিৎসা সুবিধা পাই, অর্থাৎ এটাও রাষ্ট্র আমাদের ব্যবস্থা করে দিয়েছে। তারপরে রয়েছে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। চিকিৎসা রয়েছে, শিক্ষার সুবিধা রয়েছে, বস্ত্রের সুবিধা, সব কিছু রাষ্ট্র আমাদের দিয়ে থাকে। এরপরেও রয়েছে আমাদের, সেটা হচ্ছে, এটা তো গেল একটা সুবিধা, আরেকটা হচ্ছে চাকরি, চাকরি লাভের সুবিধা। যোগ্যতা অনুসারে, যার যার যোগ্যতা অনুসারে আমরা সরকারি কিংবা বেসরকারি কিংবা প্রাইভেট অথবা নিজস্ব কর্মসংস্থান আমরা নিজেরা তৈরি করতে পারি। তাহলে রাষ্ট্রের প্রতি হচ্ছে, রাষ্ট্র হচ্ছে, নাগরিক হচ্ছে সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের সকল নিয়মকানুন মেনে চলেন, রাষ্ট্রের প্রতি অনুগত থাকেন এবং রাষ্ট্রের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করেন, রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ সুবিধা ভোগ করেন এবং রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেন। তাকেই আমরা বলবো নাগরিক। এখন আসি আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কী কী, সেগুলো আমরা আলোচনা করেছি। রাষ্ট্র আমাদের কী কী সুযোগ সুবিধা দিচ্ছে, অধিকার। রাষ্ট্র যেমন, আমাদের রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে সম্পর্ক হচ্ছে অনেকটা পিতা পুত্রের মতো। আমরা যদি পিতাকে, আমাদের পিতা যিনি আমাদের কী করেন, লালন পালন করবেন এবং আমরা তার আদেশ নিষেধ মেনে চলব, ঠিক একইভাবে নাগরিক এবং রাষ্ট্রের সম্পর্কটা প্রায় সিমিলার, যে রাষ্ট্র আমাকে যে সকল সুযোগ সুবিধা দিয়েছে, আমাকে সকল সুযোগ, আধুনিক রাষ্ট্রে যত ধরনের সুযোগ আছে প্রত্যেকটার সুযোগ আমরা নাগরিক হিসেবে রাষ্ট্র থেকে ভোগ করে থাকি। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আমরা সবচাইতে বেশি এই অধিকারটা ভোগ করে থাকি পৃথিবীর অন্যান্য দেশের সাথে। যেমন আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের শিক্ষা লাভের সুযোগ রয়েছে, আমাদের সরকারি চাকরি লাভের সুযোগ রয়েছে, আমাদের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ানোর, ঘুরে বেড়ানোর জন্য আমাদের অধিকার রয়েছে, আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা যে কোনো জায়গায়, দেশের যে কোনো প্রান্তে জায়গা জমি কিনতে পারি, আমরা বসবাস বা বসতি স্থাপন করতে পারি, পরিবার পরিজন নিয়ে ঘুরতে যেতে পারি। এইটা রাষ্ট্র আমাকে সুযোগ দিয়েছে। রাষ্ট্র দিয়েছে আমাকে মৌলিক 5টি চাহিদা, মানবিক যে 5টি চাহিদা রয়েছে, সেই 5টি চাহিদার পরিপূর্ণ রূপ সহ আরও অনেকগুলো সুযোগ সুবিধা, যেমন চাকরি লাভের সুবিধা, তারপরে নিরাপত্তা, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার দায়িত্ব, এগুলো রাষ্ট্র আমাদের প্রতি সর্বদা পালন করে যাচ্ছে। এখন আমার কর্তব্য কী? রাষ্ট্র সে অধিকারগুলো আমাকে দিয়েছে, হ্যাঁ। তো এখন আমার কাজ কি? রাষ্ট্রের কথা, প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। তোমরা যারা স্কুলে আসো, স্কুলে আসার পরে আমাদের যে শ্রেণীকক্ষে ঢোকার আগে আমরা কি করি? সমাবেশ করি বা অ্যাসেম্বলি করি। সেই অ্যাসেম্বলিতে আমরা জাতীয় সঙ্গীত গাই। জাতীয় সঙ্গীতটা কি? জাতীয় সঙ্গীতটা কেন গাই? জাতীয় সঙ্গীত হচ্ছে আমার পরিচয়, জাতীয় পতাকা আমার পরিচয়। আমার জাতীয় সঙ্গীত হয়তো আমার ভাষাটা পৃথিবীর অন্য দেশ বুঝবে না, কিন্তু আমার পতাকাটা দেখলে বুঝতে পারে, পৃথিবীর যে কোনো দেশের মানুষ বুঝতে পারবে এই পতাকাটা অর্থ হচ্ছে এটা বাংলাদেশ। তার মানে আমি বাংলাদেশের, যখন আমরা জাতীয় সঙ্গীত গাই, জাতীয় সঙ্গীত পরিবেশন করি, জাতীয় পতাকাকে যখন আমি সম্মান করি, সেই সম্মানটা আমি করি, আমার নাগরিক হিসেবে করি। কিন্তু একজন বিদেশি, ভিনদেশি নাগরিক, ব্রিটেনের নাগরিক কিংবা জাপানের নাগরিক কিংবা আমেরিকার নাগরিক কিন্তু আমার জাতীয় পতাকাকে স্যালুট করবে না। কেননা সে আমার দেশের না, সে তার দেশেরটা করবে। তোমরা বিভিন্ন খেলা দেখে থাকো, বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট দেখো, ক্রিকেট দেখো, তো সেই ক্রিকেট খেলার বা ফুটবল খেলার পূর্ব মুহূর্তে কিংবা অন্যান্য ভলিবল খেলা হতে পারে, বাস্কেটবল খেলা হতে পারে, সুইমিং হতে পারে, সেই খেলার পূর্ব মুহূর্তে
মূলত ফুটবল ক্রিকেটে তোমরা বেশিরভাগ দেখে থাকো, এইখানে দেখবে খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, তাদের পতাকা উত্তোলন করা হয়। এইটা হচ্ছে ওই দুইটা দেশের পরিচয়। জাতীয় পতাকা হচ্ছে সারা বিশ্ব দেখলেও ভাষাটা না বুঝলেও অন্তত পতাকাটা দেখে চেনা যায় যে এইটা ওই দেশ। তা এখন আমার পরিচয় হচ্ছে আমার জাতীয় পতাকা। এই জাতীয় পতাকাকে সম্মান দেখানো এবং অর্থই হচ্ছে আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। আমার রাষ্ট্রকে আমি জাতীয় পতাকাকে সম্মান করলে আমাকেই আমি সম্মান করব। রাষ্ট্রের প্রতি আরও আনুগত্যের নমুনা হচ্ছে সরকার প্রদত্ত আদেশ নির্দেশ মেনে চলা, আইন মেনে চলা। রাষ্ট্রের যে কি আছে সংবিধান, রাষ্ট্র পরিচালনার জন্য একটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে, সেটাকে আমরা বলি সংবিধান। রাষ্ট্র পরিচালনার জন্য যে আইনগুলো বিধিবদ্ধ হয়েছে সেটা হচ্ছে বিধান, সংবিধান, সংযুক্ত বিধান, সকল বিধান। তো সংবিধানের প্রতি মেনে চলা, কারো ক্ষতি না করা, কারো প্রতি আক্রোশমূলক মনোভাব প্রকাশ না করা এবং যার যার অধিকার শেষে মেনে চলা, এটা হচ্ছে সংবিধান মেনে চলার অন্যতম শর্ত। দেশে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, সমাজে বিশৃঙ্খলা করা যাবে না, কারো অধিকার হরণ করা যাবে না। এটাও নাগরিক জীবনের একটা বিরাট ঘটনা। যদি এটা না মানে তাহলে সেই সামাজিক জীবনে ব্যত্যয় ঘটতে পারে। তাই সুষ্ঠু জীবনযাপন ও শান্তি শৃঙ্খলা রক্ষার প্রত্যেক নাগরিকে আইন মেনে চলা কর্তব্য। এরপরে আছে সততা, যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের এই এশিয়া মহাদেশ অঞ্চলে, যেখানে শোনা যায় যে প্রায়ই নানা রকম অসৎ কর্মকাণ্ড, দুর্নীতি, বিশৃঙ্খলার কথা শোনা যায়, অনিয়ম বিশৃঙ্খলার কথা শোনা যায়। তো সেখানে একজন নাগরিকের অন্যতম শর্ত হচ্ছে সততা ও নিষ্ঠার সাথে ভোট দিয়ে সৎ এবং সঠিক নেতৃত্ব বাছাই করা। এবং এই বাছাই করার জন্য কি করতে হবে? ভোটার হতে হয়। এইটার ভোট দিতে হয়। ভোট দিতে হলে কি হতে হয়? ভোটার হতে হয়। ভোটার কখন হতে হবে সেটারও আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমাদের দেশের 18 বছর বয়স্ক প্রত্যেক নাগরিক, প্রত্যেকেই নাগরিক হবে কি? ভোটার হবে। প্রত্যেক নাগরিক ভোটার হবেন এবং নির্বাচনে তারা ভোট দেবেন। নির্বাচনে ভোট দেওয়া নাগরিকের একটা অন্যতম কর্তব্য। রাষ্ট্রের আয়, এখন রাষ্ট্র কিভাবে চলে? রাষ্ট্র এই যে আমাদের পদ্মা সেতু হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় সুদৃশ্য ভবন হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, রাষ্ট্র বিনামূল্যে বই প্রদান করছে, হ্যাঁ, এইগুলো কোত্থেকে আসে? এইটা হচ্ছে রাষ্ট্র কোত্থেকে পাবে? সরকার কোত্থেকে পাবে? রাষ্ট্র বলতে সরকার। সরকার এই টাকা কোত্থেকে পাবে? এই টাকাটার উৎস হচ্ছে আমরা যে আয়কর দিই। আয়করটা কি? আমার আয়ের উপরকে আয় করে রাষ্ট্রকে একটা অংশ দেওয়া, সেটাই হচ্ছে আয়কর। রাষ্ট্রের কোষাগারে একটা অংশ দেওয়া, সেটা হচ্ছে আয়কর। যেমন আমরা কি করি, আমাদের এই একটা মোবাইল কিনলে আয়কর দিতে হয়, আমাদের ওষুধ কিনলে আয়কর দিতে হয়, কিংবা আমরা যে সকল ভোজ্য পণ্য কিনে থাকি, যদিও আমরা সরাসরি দিই না, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্টভাবে সরকার সেটা আগেই নিয়ে নেয়, বা পরে একজন মানুষের বাৎসরিক আয়ের উপর নির্ভর করে তারও একটা আয়কর দেয়। তো এখন নাগরিকের মূল কাজ হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিমাণ আয়কর দেয়া, হ্যাঁ। এবং এই আয়কর থেকে রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল অর্থের প্রয়োজন। এই অর্থ জনগণের আয়কর থেকেই হয়ে থাকে। এরপরে রয়েছে অর্পিত দায়িত্ব। কি কি দায়িত্ব হতে পারে আমার? আমি শিক্ষক, আমার উপর অর্পিত দায়িত্ব হচ্ছে সঠিকভাবে শিক্ষার্থীদের শিক্ষাদান করা। এটা আমার উপর অর্পিত দায়িত্ব। একজন সরকারি কর্মকর্তা যদি একজন পুলিশ অফিসার হয়, তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলাকে ঠিক রাখা, এখানে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এটা পুলিশের কাজ। একজন থানা প্রশাসন কর্মকর্তার কাজ হচ্ছে একটা এলাকার, একটা এই উপজেলার বা একটা থানার সকল কিছু সুষ্ঠুভাবে সমন্বয় করা। একজন সেনা অফিসারের কাজ হচ্ছে প্রতিরক্ষা জন্য প্রস্তুত থাকা। সে বর্ডার গার্ড যারা আছে তাদের আমাদের সীমান্ত রক্ষার জন্য তাদের কাজ করা। তো এইটা হলো অর্পিত দায়িত্ব। হ্যাঁ, সততার সাথে এই দায়িত্ব পালন করা হচ্ছে একজন নাগরিকের দায়িত্ব কর্তব্য।
প্রতিটি শিশুই কিন্তু রাষ্ট্রের নাগরিক। 18 বছর বয়সে সে ভোটার হবে, কিন্তু জন্মের সাথে সাথেই সে ওই দেশের নাগরিক। এই নাগরিকত্ব অর্জনের একটা শর্ত আছে, সেটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করে দেব, আরেকটা ক্লাসে আমি করব। তো প্রতিটি শিশু হচ্ছে রাষ্ট্রের নাগরিক, পিতা মাতা ও অভিভাবক হিসেবে কাজ করেন। এরাই একসময় এই শিশুর পিতামাতা বা অভিভাবক যারা আছেন তারাই অভিভাবক হিসেবে কাজ করেন, আর শিশুটাই একসময় আবার হয় পিতা না হয় মাতা হিসেবে রাষ্ট্রের প্রতি কাজ করেন। তখন ওই কবির ভাষায় বলতে হয়, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। অর্থাৎ শিশুরাই আবার ভবিষ্যতে আবার এগিয়ে আসবে, আবার নেতৃত্ব দেবে। হ্যাঁ, এরপরে রয়েছে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা শিশুকেই আমাদের রাষ্ট্রীয়ভাবে টিকা দেওয়া হয়। 6টি টিকা মা এবং শিশুকে 6টি টিকা দেওয়া হয় তাদের উন্নত জীবনযাপনের জন্য। দেখো, সারা বিশ্বে করোনায় লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমাদের দেশে হয়তোবা অনেকে ধারণা করছেন যে আমাদের দেশে যে টিকাদান কর্মসূচির কারণে আজকে আমাদের করোনা রোগীর সংখ্যা খুবই কম। আমাদের হয়তো প্রোটেক্টিভ পাওয়ারটা বেশি, ইমিউনিটি ক্ষমতা আমাদের বেশি হয়েছে সেই টিকাদান। পৃথিবীর অন্যান্য দেশে এই সুযোগটা শতভাগ করতে পারেনি, কিন্তু একমাত্র বাংলাদেশ যারা শতভাগ এক্ষেত্রে সফলতা অর্জন করেছে। প্রত্যেকটা নাগরিকের রয়েছে দেশপ্রেম। আসলে দেশের প্রতি প্রেম না থাকলে সেই দেশ এগোতে পারে না। দেশপ্রেম হতে হবে, দেশপ্রেমে থাকতে হবে। নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন ও সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকের কর্তব্য। দেখো, আমরা যখন ক্রিকেট খেলা দেখি, আমাদের বাংলাদেশ যখন ক্রিকেট খেলতে যায়, তখন আমরা কি করি? আমাদের দেশের জন্য সবাই একাট্টা হয়ে যাই। বাংলাদেশ সেটা যত বড় শক্তিশালী দেশই হোক, আমরা কামনা করি, আমরা আশা করি, প্রত্যাশা করি আমাদের দেশটা জিতবে। আমরা যদি জিতি, আমরা যদি জয়লাভ করি, তাহলে কি হয়? সবাই মিলে উৎসব করি, হই হুল্লা, সারা রাত দিন যখনই হোক উৎসবে মাতোয়ারা, কত আনন্দ, হইচই, আলোচনা, সব কিছু ভুলে আমরা, নাই কোনো রাজনৈতিক দল, নাই কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কোনো গোড়ামি কট্টরপন্থী কোনো ধারণা, সব আমরা এক হয়ে যাই। কেন হয়ে যাই? সেটা আমাদের দেশপ্রেম, দেশের প্রতি আমাদের প্রেম। বাংলাদেশ হৃদয়ে আমরা যেটা গেঁথে রেখেছি, আমি বাংলাদেশের নাগরিক, এটা আমার দেশপ্রেম। তারপরে হয়েছে কি, আমরা জাতীয় সঙ্গীত গাই, ইতিহাস, জাতীয় দিবসগুলো উদযাপন করি, সেইখানেও আমরা কত রকমের অনুষ্ঠান করি। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এবং আমাদের যে জাতীয় জীবনের সবচেয়ে মর্মান্তিক দিন হচ্ছে 15ই আগস্ট, যেদিন আমাদের স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে সপরিবারে হত্যা করা হয়েছে। সেদিন আমরা শোকে মুহ্যমান থাকি, আমরা সেই শোক দিবস পালন করি, তাকে স্মরণ করি, আমরা গরিব অসহায় বা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাবার বিতরণ করি। এটা আমাদের দেশপ্রেমেরই একটা অংশ। প্রত্যেক নাগরিক একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে, তাদেরকে তার চাওয়া পাওয়ার স্বীকৃতি দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতাকে, অপরের মতকে আমাদের মূল্যায়ন করতে হবে। এরপরে আমার যে প্রতিভা, সৃজনশীলতা, আমি যেটা ভাবি, আমি যেটা করতে চাই, আমি যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের জন্য আমাকে কাজ করতে হবে। তাহলেই হয়তোবা আমি সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারব। তো ব্যক্তি ও প্রতিষ্ঠান সকলেই রাষ্ট্রের প্রতি যে কাজ। তাহলে আমরা কি শিখলাম আজকে? নাগরিক হচ্ছে সেই ব্যক্তি, নাগরিকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিটিজেন, যা সিভিক্স শব্দ থেকে এসেছে। কোত্থেকে এসেছে? CIVICS, সিভিক্স থেকে এসেছে। CITIZEN, সিটিজেন। সিভিক শব্দটা থেকে এসছে সিটিজেন। একসময় তাদেরকে বলা হতো নগরে বসবাসকারী, বসবাস করেন যিনি। অ্যারিস্টটল বলেছেন, আবার বলি, অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, তিনি বলেছেন যিনি নগরে বসবাস করেন এবং সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করেন তিনি নাগরিক। কিন্তু আধুনিক রাষ্ট্রে নাগরিকের সংজ্ঞা পরিবর্তন হয়েছে। সেটা কি হয়েছে? একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন
রাষ্ট্র প্রদত্ত দায়িত্ব কর্তব্য পালন করেন এবং সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি অনুগত থাকেন, তাকেই বলা হয় নাগরিক। এ হচ্ছে এখন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কি করে থাকি। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করি। কী কী আমরা মৌলিক চাহিদা তো আমাদের পূরণ হয়ই, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা তো আমরা ভোগ করি। তারপরে রয়েছে কি, আমরা বিনোদন পাই, তারপরে আমরা চাকরি করছি, রাষ্ট্রের প্রতি আমরা কৃষিকাজ করছি, কেউ নদীতে মাছ ধরছি, এটা আমরা রাষ্ট্রের প্রতি নিয়মিত কাজ করছি। তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্বগুলো আমরা সেগুলো যথাযথভাবে পালন করছি। এবং আমরা এখন থেকে কি করব? হ্যাঁ, এখন কাজ হচ্ছে আমরা নাগরিক হিসেবে প্রথম কথাই হচ্ছে এই দেশে জন্মেছি বলে, আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। অর্থাৎ আমি আমার রাষ্ট্রের এই যে সঙ্গীত, এই সঙ্গীতকে আমরা অন্তরে ধারণ করব, জাতীয় পতাকাকে শ্রদ্ধা করব, রাষ্ট্রের প্রতি অনুগত থাকব এবং রাষ্ট্রের উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখব। ধন্যবাদ সকলকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।